আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচনে গত ১৫ বছরের টানা শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের পতন ঘটেছে, মানে সূর্যাস্ত বলতে পারেন। এই যে পরাজয় তৃণমূল কংগ্রেসের, এই পরাজয়টা নিয়ে নানা ধরনের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। কেন পরাজয় হলো, এই পরাজয়ের পেছনে ভারতের কী রাজনীতি কাজ করছে, ভারতের সংখ্যালঘুদের অবস্থা এখন কেমন হবে, এগুলো নিয়ে নানা আলোচনা তো আছেই। তো সেসব আলোচনা আমাদের জন্য অতটা হয়তো জরুরি না, কারণ আমরা তো আর ভিন্ন একটা দেশের লোক, যদিও আমরা তাদের নিকটতম প্রতিবেশী। সেই হিসাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই পরাজয়ের মাধ্যমে আমাদের দেশের উপর, আমাদের জনগণের উপর কী ধরনের কী প্রভাব পড়তে পারে, আমরা বরং এটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এখন সেখানে রাজ্য সরকার হিসাবে দায়িত্বে আসবে বিজেপি, মানে এটা বিজেপির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। এটা পশ্চিমবঙ্গের জন্য ভালো মন্দ এটা ওনারা বুঝবেন। তবে একটা জিনিস আমি যতটুকু বুঝি, যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন, মানে ধরেন এই তৃণমূলের ১৫ বছর, তার আগে বামফ্রন্ট ছিল তাদের ৩৪ বছর, এই ধরনের সব মিলিয়ে প্রায় ৪৯-৫০ বছর ধরে তৃণমূলের সবসময় এমন একটা সরকার থেকেছে যেটা নাকি ভারতের কেন্দ্রে যে সরকার ছিল সেই সরকার নয়, সেই দল নয়। মানে কেন্দ্রের সঙ্গে একটা বিরোধ পশ্চিমবঙ্গ সরকারের সব সময় ছিল। অনেক বছর পরে, প্রায় অর্ধ শতাব্দী পরে এই প্রথম কেন্দ্রে যে সরকার, পশ্চিমবঙ্গেও সেই সরকার। এটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য একদিক দিয়ে ভালোও হতে পারে, হয়তো উন্নতি, রাজ্য সরকারগুলি তো কেন্দ্র থেকে কিছু বরাদ্দ পায়, সেই বরাদ্দ বাড়তি পরিমাণ, এগুলো অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে। সে আলোচনায় আমরা আসলে দীর্ঘমেয়াদী আলোচনায় যাব না। পরবর্তীতে কী হবে না হবে এটা ওনারা বুঝবেন ভালো। আমাদের দেখার ব্যাপারটা হলো, আমরা সরাসরি একটা লাভের ব্যাপার আমি মনে মনে আশা করি যে আমাদের একটা সুবিধা হবে। সুবিধা মানে আমি একটা সুবিধার সম্ভাবনা দেখি। সেই সম্ভাবনাটা হলো যে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের একটা চুক্তি নিয়ে বেশ টানাপোড়েন চলছে। সেটা হচ্ছে তিস্তা চুক্তি, মানে তিস্তার পানি বন্টন চুক্তি। এই চুক্তিটা ভারতের কেন্দ্রীয় সরকার দুইবার তারা কিন্তু এটা নিয়ে বেশ অগ্রসর হয়েছিল এবং তারা নীতিগতভাবে একমত হয়েছিল এই চুক্তিটা তারা করবে। দুবারই বাগড়া দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। দুবারই উনি বলেছেন যে না, এই চুক্তিতে তার কোনো মত নাই এবং উনি চান না এই চুক্তিটা হোক। ওনার বক্তব্য স্পষ্ট ছিল, উনি বলছেন যে আমার এলাকার লোকই তিস্তার পানি পাচ্ছে না, তো বাংলাদেশকে আমরা কী করে দেব। তো এই ধরনের চুক্তিতে উনি রাজি হননি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নাই, এখন কেন্দ্র যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে যেহেতু পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার, তাহলে এই বিজেপির সরকার হয়তো কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে নাও যেতে পারে। এটা ইতিবাচক দিক। আবার অন্য কয়েকটা দিকও আছে। যেমন ধরা যাক, বিজেপি জেতার কারণে এখন ভারতের সম্ভাব্য মানে পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রীকে কয়েকটা মুখ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু যে মুখটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তিনি হচ্ছেন মিস্টার শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে তার আসনে হারিয়েছেন, ভবানীপুর আসনে। শুভেন্দু অধিকারী সাহেব উনি কিন্তু ইউনূস সরকারকে মানতেনই না। যখন নাকি শেখ হাসিনায় ভারতে চলে গিয়েছিল, তখন শুভেন্দু বাবুর আমরা অনেক বক্তব্য শুনেছি ভিডিওতে। উনি স্পষ্ট কথায় বলেছেন যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূস সরকারকে উনি আসলে মানতেই চান না এবং তাদেরকে জবরদখলকারী হিসাবে উনি আখ্যায়িত করতেন। এবং উনি এটাও বলেছেন শেখ হাসিনাই বাংলাদেশে ফিরবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং সবাই তাকে সম্মান জানিয়ে আবার প্রধানমন্ত্রী বানাবেন, এই ধরনের কথা বলেছেন। হতে পারে সেগুলো মেঠো বক্তৃতা, অনেক সময় তো এরকম হয়, মেঠো বক্তৃতা হতে পারে। আমার কেন যেন মনে হয় সেগুলো আসলে অতটা গুরুত্ব না দিলেও চলে। আমার ধারণা মুখ্যমন্ত্রী হলে পর তারপর হয়তো ও ধরনের কথা হয়তো বা বলবেন না। তো বলবেন না এক কথা, কিন্তু ভাববেন কিনা সেটা কিন্তু একটা ব্যাপার।
যদি ভাবেন তখন তার কিন্তু আবার ভিন্ন অর্থ দেখা যাবে, তার একটা ভিন্ন প্রতিক্রিয়া আমরা হয়তো বা দেখতে পাবো। সেই প্রতিক্রিয়াটা আমাদের দেশের জনগণের জন্য কতটুকু ভালো হবে এটা নিয়ে আমার কিন্তু বিস্তর সন্দেহ আছে। আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেই জিনিসটা হলো এখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্তের পার্শ্ববর্তী যে কয়েকটা রাজ্য আছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটা রাজ্যেই এখন বিজেপির শাসন। পশ্চিমবঙ্গ অথবা ত্রিপুরা অথবা আসাম, এই সবগুলিতে আমাদের সীমান্তবর্তী, ওপারে ওরা আমরা এপারে, এই প্রত্যেকটা রাজ্যেই কিন্তু বিজেপি সরকার। এবং এদের অ্যাটিচিউড, বিজেপি অ্যাটিচিউড, সেটা কিন্তু এটা তো মানতেই হবে। বিজেপি একটা ধর্মভিত্তিক মানে সরকার, মানে পার্টি, এবং তারা একজনের কমিউনাল পলিটিক্স করে করে কিন্তু তারা এই পর্যায়ে এসেছে। হিন্দুত্ববাদী রাজনীতি তারা করে এবং মুসলমানদের তারা একজনের শত্রুই মনে করে। আমি তো পরশুদিন দেখলাম যে শুভেন্দু অধিকারী বলেছেন যে মুসলমানরা তাকে ভোট দেননি। এখন যদি মুসলমানরা তাদেরকে ভোট দেননি বলে সম্ভাব্য প্রধান মুখ্যমন্ত্রী মনে করেন, এটা তো মুসলমানদের জন্য কোনো সুখবর নয়। এবং আমরা দেখেছি অনেক মুসলমানকে তারা কিন্তু আমাদের এখানে পুশ ইন করিয়ে দেয়। ওরা বলে পুশ ব্যাক, আমরা বলি পুশ ইন, আমাদের এখানে ঢুকিয়ে দিচ্ছি। এবং তারা বলছে এই লোকগুলি নাকি ওখানে গিয়েছে, তো তাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং এইগুলো নিয়ে সম্প্রতি এই এপ্রিল মাসের সেকেন্ড উইকে ইন্ডিয়ার এপিবি যে এই নিউজ মাধ্যমটা আছে, সংবাদ মাধ্যমটা আছে, ওদের হিন্দি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং সেখানে হিমন্ত বিশ্ব শর্মা কী বলেছেন, উনি বলেছেন যে উনি চান না ভারত বাংলাদেশের মধ্যে কোনো সুসম্পর্ক হোক। ভাবুন, উনি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী বলতেছেন যে উনি চান না ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সুসম্পর্ক হোক। মানে ওনার বক্তব্যটা এমন যে ইউনূস আমলে যেরকম সম্পর্কের অবনতি হয়েছিল, উনি চান সেটাই যেন টিকে থাকে। এখন এটা শুনতে একটু কেমন যেন বিষাদ দৃশ্য লাগছে না? ভারত সরকার কি চায়? আমরা কি দেখেছি যে ইউনূস সরকার থাকাকালীন ইউনূস সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খুবই খারাপ ছিল, এতে কোনো সন্দেহ নাই। ওই সময়ে আমাদের এখান থেকে মনে করেন আপনার ভিসা তারা একদম প্রায় বন্ধই করে দিয়েছিল, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা। আমাদের দেশ থেকে যত লোক ট্যুরিজমের জন্য দেশের বাইরে যায়, তার আমার তো মনে হয় যে 80% 90% লোক ভারতেই যায়। তো সেটা কিন্তু ভারত বন্ধ করে দিয়েছিল, গত 1.5 বছর ধরে বন্ধই ছিল, এখনও বন্ধ আছে। তো এতে ভারতের কিছু ক্ষতি তো হয়নি অর্থনৈতিক, তা তো নয়, ভারতের অনেক অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও ভারত সে ক্ষতিটাকে মেনে নিয়েও তারা কিন্তু তাদের নীতিতে অটল ছিল এবং তারা ইউনূস সরকারের সঙ্গে সুসম্পর্ক করার কোনো আগ্রহ একবারের জন্যও দেখায়নি। ইউনূস সরকারও নানা রকম ভূমিকা ছিল, তাদেরও ভারতের সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক তৈরির একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। বর্তমান বিএনপি সরকার দায়িত্বে আসার পর আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপির যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি প্রথম যে দেশে মানে আপনার অফিসিয়াল ভিজিটে গিয়েছেন সেটা কিন্তু ভারত। উনি ভারতে গিয়েছেন, ভারতের সঙ্গে উনি মিটিং করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন এবং ওখানে আরও অনেকের সঙ্গে মিটিং করেছেন। এটা কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতির একটা, আমি মনে করি, একটা নমুনা হতে পারে। আবার আপনারা আরেকটা জিনিস হয়তো জানেন যে ভারত বাংলাদেশে যে হাই কমিশনার পাঠান, আগের হাই কমিশনার যিনি চলে যাচ্ছেন, নতুন হাই কমিশনার হিসাবে এর মধ্যে আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদীর নাম নেওয়া হয়েছে। এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে কখনো ভারত যত হাই কমিশনার পাঠিয়েছেন সবাই ছিল পেশাদার কূটনীতিক। এই প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে তারা পাঠাচ্ছে। দীনেশ ত্রিবেদী হলো বিজেপির একজন নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এখন এই প্রথম একজন পলিটিশিয়ানকে বাংলাদেশে হাই কমিশনার করে ভারত পাঠাচ্ছে কেন? তার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা রাজনৈতিকভাবেও কীভাবে আরও উন্নয়ন করা যায়, হয়তো সেই চেষ্টায় ভারত করছে। এটা কিন্তু খুবই একটা ইঙ্গিতপূর্ণ বিষয় বলে আমি মনে করি। ঠিক এই সময়ে যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার এই বক্তব্যগুলো
আমার কাছে না ঠিক বিষাদ দৃশ্য মনে হয়েছে যে কেন ওইগুলি উনি মানে করছেন। এখানে বিশ্ব শর্মা বলেছেন, আমি ওনার কথা বললাম আপনাকে একটু পড়ে শোনাই উনি কি করেছেন, কি বলেছেন। উনি বলেছেন যে আমাদের ভালো লাগে যখন ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে না, কারণ যখন সম্পর্ক ভালো হয়ে যায় তখন ভারত সরকারও চায় না পুশব্যাক করতে। তাই আসামের মানুষের ভালো লাগে যখন ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বৈরী সম্পর্ক থাকে। ভারত ও বাংলাদেশের যখন মৈত্রী হয়ে যায়, বিএসএফ আর বিডিআর যখন করমর্দন করতে শুরু করে, তখন তা আসামের জন্য বিপজ্জনক হয়ে যায়। এবং উনি কীভাবে এদেরকে বাংলাদেশে পাঠানো হয় তারও একটা নমুনা উনি দিয়েছেন। যে উনি ওনার কথা থেকে আমি পড়ে শোনাই। উনি বলেছেন বিএসএফ কি করে, কখনো 20, 30 বা 40 দিন, কখনো 10 দিন মতো নিজেদের কাছে রেখে দেয়, মানে ওই যাদেরকে পুশব্যাক করবে আর কি, রেখে দেয়। যখন বিডিআর থাকে না সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। মানে উনি নিজেই বলছেন যে কিভাবে আমাদের এখানে তারা পুশিন করিয়ে দিচ্ছে। এখন উনি বলছেন যে আমি তো সকালে সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। ভাবুন, এই ধরনের কথা যখন উনি বলছিলেন তখন ওই এপিপির যিনি সাংবাদিক ছিলেন তিনি তাকে প্রশ্ন করেছেন যে এই যে কথাগুলো আপনি বলছেন এটা তো ভারত বিরোধী কথা হয়ে যাচ্ছে। তখন উনি কী বলেছেন সেই জবাব প্রশ্ন, উনি বলেছেন যে আপনি প্রশ্ন করেছেন, আমি বলেছি আমার মনের কথা। আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্ক যেন উন্নতি না হয়। এবং তারপর উনি বলছেন কেন এটা বলছেন, উনি বলছেন যদি আইনি পথে আমরা ফেরত পাঠাতে চাই তাহলে পুরো বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে, তারা বাংলাদেশে পাঠাবে সেসব, এরপরে বাংলাদেশের উপর নির্ভর করবে কাকে মেনে নেবে কাকে মানবে না। অতএব উনি কোনো প্রমাণের জন্য যাবেন না, অত আলোচনার মধ্যে নাই, ধাক্কা মারে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেবেন। এই যে হিমন্ত বিশ্ব শর্মা ওনার যে এই বক্তব্য, উনি কিন্তু সাধারণ কোনো মানুষ না, উনি আসামের মুখ্যমন্ত্রী। উনি যে মানসিকতাটা পোষণ করছেন বিজেপির লোক, উনি যদি এই মানসিকতা আমরা পশ্চিমবঙ্গের